অভাবের সংসারের টাকা জমানোর গোপন কৌশল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। কিভাবে অভাবের সংসারেও টাকা জমাতে পারবেন সেটা 100% কার্যকর। একেবারে ভিডিওটা সবটুকু দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে টাকাটা জমাতে পারবেন। তো সকালের রুটিটা আমি প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে টাকাগুলো জমাবেন। সকাল সকাল প্রত্যেকদিন যেমনি আমি রুটি তৈরি করি তেমনি হচ্ছে সকালের নাস্তা তৈরি করতেছি। ছেলের স্কুল আছে, কারণ আমাকে সকাল সকাল রুটিগুলো তৈরি করে হচ্ছে নাস্তা রেডি করতে হয়, তারপরে ছেলেকে স্কুলে পাঠাতে হয়, তারপরে অন্য অন্য কাজগুলো করতে হয়। তো যাই হোক, নাস্তা তৈরি করার পরে হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি কিভাবে অভাবের সংসারে হাজার হাজার টাকা জমাতে পারবেন, কিংবা একেবারে যতই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হোক না কেন, যতই অভাবে থাকুক না কেন, টাকা কিভাবে খুব সহজে জমাতে পারবেন। আমার আজকের যদি নিয়মগুলো দেখেন তাহলে কিন্তু খুবই সহজে বুঝতে পারবেন। তো এই যে টাকাটা দেখতে পাচ্ছেন, এরকম টাকা কিন্তু চাইলে একেবারে অভাবী ফ্যামিলিও কিন্তু টাকাগুলো জমাতে পারবেন। শুধুমাত্র কিছু নিয়ম, কিছু কৌশল যদি নাই মানেন তাহলে কিন্তু কখনোই জমাতে পারবেন না। আশা করি কিন্তু আমি আপনাদেরকে আজকে সুন্দর করে বুঝিয়ে দিব, তাহলে অনেক সহজে বুঝতে পারবেন। আমরা অনেক সময় জানি না অনেক নিয়ম কানুন কিংবা অনেক কৌশল। যতই একেবারে নিম্ন মধ্য ফ্যামিলি যতই হোক না কেন, অল্প বেতনও কিন্তু এই কৌশলের টাকাগুলো অনেক অনেক টাকা জমাতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আমি এখানে কিন্তু সব কিছু লিখে নিয়েছি আপনাদেরকে সুবিধা মতো বুঝাতে। এখানে হচ্ছে যে সঞ্চয় গড়ে গড়ে তুলুন। সঞ্চয় গড়ে তুলুন মানে হচ্ছে যে আমার বেতন, আমি বেতন থেকে কিছু সঞ্চয় রাখতে হবে। আমি যদি বেতন 10,000 থাকে, ওইখান থেকে 10,000 টাকা পেলে 1,000 টাকা কিন্তু আমাকে সঞ্চয় রাখতে হবে, কিংবা 5,000 পেলে 500 টাকা হলেও রাখতে হবে। যত নিম্ন মধ্য একেবারে অভাবী ফ্যামিলি হই না কেন, অল্পেও আমি কিছু টাকা প্রথম অবস্থায় কিন্তু সঞ্চয় করতে হবে। সঞ্চয় না করলে কখনো টাকা জমাতে পারবো না। প্রথম বেতন থেকে আমরা কিছু টাকা নিয়ে নিব, এটা হচ্ছে সঞ্চয়। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে মাসের বাজার একসাথে করুন। মাসের বাজার বলতে, কারণ মাসের বাজার যদি একসাথে না করি আমাদের, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ি। যেমন আমি বলি, মাসের বাজার একসাথে করলে পাইকারি দামে অনেক কিছু পাওয়া যায়, এতে করে আমাদের সুবিধা হয় আর কি। পাইকারি দাম থেকে মানে অনেক টাকা অনেক কম দিয়ে অনেক কিছু কিনা যায়। এই জন্য হচ্ছে মাসের বাজার একসাথে কিনবেন, তাহলে কিন্তু এখান থেকেও কিছু টাকা বেঁচে যাবে। তারপরে হচ্ছে মাটির ব্যাংকে সঞ্চয় করুন। মাটির ব্যাংকে একেবারে নিম্ন মধ্য, মানে যত আমার কম থাকলো আমি কিন্তু এখানে 5 টাকা কিংবা 10 টাকা করেও মাটির ব্যাংকে আমরা রাখতে পারি। এটা কিন্তু এমন কেউ নেই যে রাখতে পারবেন না। একেবারে অভাবী ফ্যামিলিও মাটির ব্যাংকে কিছু টাকা হলেও রাখবেন, আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বদ অভ্যাস ত্যাগ করুন। বদ অভ্যাস বলতে আমি কি, অনেকের হাজব্যান্ডও হচ্ছে সিগারেট কিংবা বাইরের দোকানে ছা কিংবা হচ্ছে পান, এগুলো হচ্ছে এটা বদ অভ্যাস। এটাও কিন্তু আমাদের বাড়তি টাকা যায়, এটা কিন্তু ত্যাগ করবেন অবশ্যই। তারপরে হচ্ছে খরচের তালিকা তৈরি করুন। খরচের তালিকা হচ্ছে আমরা যে একটা বেতন 5,000 পেলে 5,000 অনুযায়ী আমরা একটা লিস্ট তৈরি করব, কিংবা 10,000 পেলে 10,000 অনুযায়ী আমরা লিস্ট তৈরি করব। আমাদের বাসা ভাড়া, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যাবতীয় সব কিছু হচ্ছে আমরা খরচটার মধ্যে লিখে তারপরে খরচ করব। অবশ্যই সাধ্যের মধ্যে খরচ করুন। সাধ্যের মধ্যে আমরা খরচ করব। আমাদের পাশের বাসার যে বাবিয়ে এই জিনিসটা কিনলো, আমিও কিনবো, কিন্তু এমন কিছু করব না বাকা, কিংবা এই যে এই লোকটা এই জিনিস কিনতেছে আমিও কিনি, এটা আমরা কখনোই করব না। তাহলে কিন্তু আমরা টাকা জমাতে কখনোই পারবো না। আমাদের সাধ্যের বাইরে আমরা জিনিস কিনে ফেলবো, তখন কিন্তু খুবই ঝামেলা হয়ে যাবে। তারপর হচ্ছে পুরাতন জিনিস বিক্রি করে দিন। পুরাতন জিনিস বিক্রি করলে কিন্তু আমরা এখান থেকে কিছু টাকা পাবো, এটা কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো, জমাতে পারবো। অবশ্য অনেক সময় আমাদের ঘরে অনেক পুরাতন জিনিস থাকে, এগুলা বিক্রি করে আসলে কিছু টাকা জমানো যায়। তারপরে হচ্ছে ঘরে খাবার তৈরি করুন। ঘরে খাবার তৈরি করুন বলতে, বাহিরের খাবারের কিন্তু অনেক দাম। যে খাবার আমরা ঘরে তৈরি করতে পারি ওই খাবার আমরা কখনো বাহির থেকে কিনে খাবো না। এখান থেকেও আমরা কিছু টাকা বাঁচাতে পারি। বাইরে অল্প কিছু জিনিসের কিন্তু অনেক দাম, এটা সবাই জানি। আর একটা জিনিস হচ্ছে দোকান থেকে বাকি খাওয়া বন্ধ করুন। অনেক সময় দোকান থেকে আমরা বাকি জিনিস কিনি, দোকানদারে কিন্তু অল্প টাকা চেয়েও বেশি টাকা অনেক সময় লিখে ফেলে। এরকম দোকানদাররা কিন্তু অনেকেই করে, এটা কিন্তু কখনোই করবে না। দোকানে বাকি কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনার লস হবে অনেকটা। অপ্রয়োজনীয়
বস্তু কিনা বন্ধ করুন। অপ্রয়োজনীয় কোনো জিনিস কিনবেন না। অনেক সময় যেটা আমাদের বাসায় পড়ে থাকবে, কখনো আমরা হয়তো বা ব্যবহারও করবো না, এই ধরনের জিনিস কখনো কিনবেন না। ভেবেচিন্তে জিনিস কিনতে হবে। সন্তানের চাহিদা সন্তানের চাহিদা অনুযায়ী হচ্ছে আপনি জিনিসটা কিনবেন। সন্তান চাহিদা পূরণের আছে কি অনুযায়ী হচ্ছে আমরা একটা সন্তান আমাদের থেকে একটা জিনিস চাইলো, আমরা প্রথমে আমাদের খরচের দিকটা দেখতে হবে। আসলে আমাদের খরচটা কতটুকু আছে বা কি আছে, ওই অনুযায়ী কিন্তু আমরা কেনাকাটা করব। এমন সন্তানও আছে যে বাবা আমাকে এই জিনিসটা কিনে দাও কিংবা মা আমাকে এই জিনিসটা কিনে দাও। আমরা আসলে সাধ্যের মধ্যে কিনতে হবে। খরচ আমার কতটুকু আছে, টাকা কতটুকু আছে, ওই অনুযায়ী। আশা করি কিন্তু বুঝতে পারছেন। এই যদি নিয়ম কানুনগুলো চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু টাকা জমাতে পারেন। যতই নিম্ন মধ্য অভাবী ফ্যামিলি হন না কেন, কিছু নিয়ম আছে আসলে আমরা অনেকে জানি না। তাহলে কিন্তু এই নিয়ম না জানার কারণে কিন্তু আমরা টাকাগুলো জমাতে পারি না। এখনকার আসলে দিনে অবশ্যই টাকা জমানো খুবই দরকার। আমাদের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু আমাদেরকে যেভাবে হোক কষ্ট করে হোক টাকাগুলো জমাতে অবশ্যই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু আপনারা টাকা জমাবেন। আমি যে নিয়মগুলো দেখিয়েছি ওই নিয়ম যদি একটুখানি মেনে চলতে পারেন তাহলে কিন্তু খুব সহজে টাকাগুলো জমাতে পারবেন। তো আপনারাও চেষ্টা করবেন এই নিয়মগুলো অনুযায়ী চলতে। আশা করি বুঝতে পেরেছেন নিয়মগুলো। তো এখানে ছেলের জন্য সকালের নাস্তা তৈরি করতেছি, টিফিনে দেওয়ার জন্য আর কি। ও স্কুলের টাইম হয়ে গেছে, স্কুলের সময় হলে কিন্তু যে কোনো কিছু টিফিন তৈরি করে দিতে হয়। এখন হচ্ছে ছেলের স্কুলের টাইম হয়ে গেছে সকালের নাস্তা খাওয়ার পরে। এখন হচ্ছে ওকে আমি ছোটোখাটো করে টিফিন তৈরি করে দিচ্ছি। কারণ হচ্ছে অনেক সময় অনেক টিফিনে খুবই তাড়াহুড়া থাকে, কি দিব না কি দিব ভাবনার মধ্যে থাকে। তো এই ছোট্ট টিফিনটি আজকে আমি তৈরি করে দিয়েছি। ডিম আটা চিনি দিয়ে হচ্ছে এখন সুন্দর করে পিস করে কেটে ওর বক্সের ভিতর ঢুকিয়ে দিব। সুন্দরভাবে ওর টিফিনে এটা খেয়ে নিবে। আমার ছেলেরা খুব পছন্দ করে এই পিঠাগুলো। তো কিছু পিঠা আমি ছোট ছেলের জন্য রেখে দিয়েছি। এখন হচ্ছে ওদের জন্য দেখতে পাচ্ছেন কি আসলে এখনও দেখেন নাই আর কি, অনেক খাবার নিয়ে আসলো। আমার ছেলেরা কিন্তু বিস্কুট অনেক পছন্দ করে। তো বিস্কুট মাঝে মধ্যে একসাথে অনেক রকমের বিস্কুট কিনে নিয়ে আসে। তো এই যে অনেক রকমের, আমি সবগুলো খুললেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কত রকমের বিস্কুট একসাথে নিয়ে আসলো। মনে হচ্ছে একটা দোকানের দোকানে এখানে বসাতে পারবো অনেকগুলো। যাই হোক, আমাদের মধ্যবিত্তদের জন্য এগুলাই কিন্তু এনাফ অনেক আর কি। তো এই যে আমি সব কিছু এখন খুলতেছি। অনেক রকমের বিস্কুট, ছোট ছোট বিস্কুটগুলো নিয়ে আসলো। মাঝে মধ্যে ছেলে অনেক সময় টিফিনে নিয়ে যাবে, কারণ হচ্ছে টিফিনে সব সময় কিন্তু খাবার তৈরি করে দিতে পারি না। অনেক সময় হচ্ছে খুবই তাড়াহুড়া থাকে, এজন্য হচ্ছে ছোটোখাটো বিস্কুটগুলো একটা প্যাকেট করে ওকে দিয়ে দিলে কিন্তু টিফিনে খুব সহজে ও খেয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বের করেছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, বাকি যে সুন্দর করে সাজিয়ে দেখাবো আসলে কত রকমের বিস্কুট নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন ছোট ছোট বিস্কুট অনেক রকমের। তারপরে ভ্যানিলা কেক নিয়ে আসলো। এখানে হচ্ছে বড় রকমের মিল্ক মেরিগোল্ড, তারপরে অনেক রকমের বিস্কুট আর কি। দেখতে পাচ্ছেন টোস্ট বিস্কুটও নিয়ে আসলো। তো সব মিলিয়ে এখন হচ্ছে আমি রেডি করে রেখে দিব, আস্তে আস্তে ওদেরকে খাওয়াবো আর কি। এখন হচ্ছে আবার দুপুরের রান্নার সময় আর কি হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ডাল রান্না করব, সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে মশার ডাল রান্না করতেছি আর কি। দুই চুলা বসিয়ে দিয়েছি যাতে করে খুব সহজে রান্নাটা হয়ে যায়। ভাত মোটামুটি আমার হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিলাম। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসের সাথে হচ্ছে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তা আমার ডালটা আমি ওই চুলা নিয়ে গেছি। এখন হচ্ছে মুরগির মাংসটা একটুখানি বেজে তারপর হচ্ছে রান্না করব। বেজে রান্না করলে হচ্ছে মুরগির মাংসগুলো আসলে খেতে ভালো লাগে আর কি, এজন্য। তো আমি এখানে বাজতেছি মুরগির মাংসগুলো, তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। তো সবাই কে এরকম করে রান্না করেন জানি না, আসলে আমি এরকম করে রান্না করি। প্রথমে একটু বেজে নিই, তারপরে হচ্ছে রান্না করি। এখানে মোটামুটি ডালটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র বাগার দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর পরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে আলু একসাথে দিয়ে দিলাম। তো আলু মুরগির মাংস একসাথে দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে রান্না করার জন্য। অল্প সময়ের মধ্যে কিন্তু মুরগির মাংস রান্না হয়ে যায়। তো এই যে কিছুক্ষণ পরে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আজকে একটা ঘটনা ঘটলো আমার সাথে রান্না করতে করতে। কিছুক্ষণ পরে কিন্তু আপনাদেরকে দেখাবো কি ঘটনা ঘটলো।
আসলে আমরা অনেক সময় কি রান্না করতে করতে মানে মোবাইল দেখি, রান্না বসিয়ে, এটা যে এতটা একটা দুর্ঘটনা আমাদের কি আর বলবো। এই দেখতে পাচ্ছেন আমি এখানে রান্না করতে করতে মোবাইল দেখতেছি, আর এখান দিয়ে আমার মাংসগুলো পুড়ে কি অবস্থা হয়েছে। পাতিলটা একটুর জন্য কিন্তু এতটা বেশিও একেবারে লাগেনি, মোটামুটি আমি উপরগুলো নিয়ে আরেকটা পাতিলে নিয়ে নিয়েছি, আর নিচে কতটুকু লেগেছে দেখতে পাচ্ছেন। মানে এমন অবস্থা হয় মোবাইল দেখতে দেখতে আমরা আসলে ভুলে যাই রান্নার কথা। তো এই যে দেখতে পাচ্ছেন মানে অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি মাংসগুলো। এখন হচ্ছে আমি আরেকটা পাতিলে এখানে বসিয়ে রান্না করে নিব। এখনও ভালোভাবে কিন্তু হয়নি মাংসটা, তার আগে কিন্তু কষানোর সময় কিন্তু মাংসগুলো পুড়ে গেছে। অন্য একটা পাতিলে এখন নিয়ে নিয়েছি, তো কিছুক্ষণ পরেই কিন্তু মোটামুটি হয়ে যাবে রান্না বান্না। দেখতে পাচ্ছেন রান্না কিন্তু হয়ে গেছে। তো বেশি কিছু রান্না নেই, মশাই ডাল রান্না করলাম এখানে, আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম। এ ছিল আজকে আমার ছোটোখাটো রান্নার আয়োজন, আর কি বেশি কিছু না। তো এই বাচ্চাদের জন্য ডাল অনেকটা প্রয়োজন, কারণ মাংস রান্না করলে একটু ঝাল ঝাল হয়, এই জন্য ওদের জন্য আমি ডাল রান্না করলাম। তো এই যে মুরগির মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, মোটামুটি ফোড়া গেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।